সেই সময় থেকে কিন্তু প্রতিটা মুহূর্তে ডাক্তারবাবু কিন্তু সব পরিস্থিতিতে আপনাদের আমাদের সকলের পাশে থাকে এবং ছিল, এবং এই জায়গায় দাঁড়িয়ে লাইভ অনুষ্ঠানে বহু প্রশ্নের উত্তর তিনি দিয়ে আসছে দীর্ঘ 1 বছর ধরে। আপনাদের সব সমস্যার সমাধানের প্রশ্ন কিন্তু তিনি উত্তর দিয়ে আসছেন, আজও তার ব্যতিক্রম হবে না। আর যতদিনই আমাদেরকে জানিয়ে আসছে তত হয়তো আমাদের ভেতরে একটা পজিটিভিটি বাড়ছে, বা আমরা এই যুদ্ধটা জয় করার পথে এগোচ্ছি, ডেফিনেটলি এগোচ্ছি। যত কঠিন যুদ্ধই হোক না কেন, এখন আমরা প্রত্যেকটা বিষয়ে সাবজেক্টটা চিনে গেছি। আর আমরা যদি বিষয়টা জানি বা চিনি, সেটা তখন কঠিন মনে হয় না, ওভারকাম আমরা করতেই পারবো। তাই পেটের সমস্যা নিয়ে কথা হচ্ছিল, লিভারের প্রবলেম নিয়ে কথা হয়। আপনাদের যে কোনো সমস্যা নিয়ে শারীরিক আপনারা এই লাইভ অনুষ্ঠানে ফোন করতেই পারেন। পাশাপাশি যখন আমাদের এই সময় এই মহামারী সেকেন্ড ওয়েভ চলছে করোনা ভাইরাসের, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা নিউজ দেখছি, আমরা শুনছি, আমরা প্রতিটা মুহূর্তে একটা বিষয় বুঝে যাচ্ছি যে না, এই সময় যদি আমাদের কোনো শ্বাসকষ্ট হয় করোনা পজিটিভ হওয়ার পরে, আমরা বেড পাচ্ছি না। বেডের পাশাপাশি ভীষণ অক্সিজেনের ক্রাইসিস, সব সময় নেগেটিভিটি আমাদের ভেতরটাকে এতটাই ভরে নিচ্ছে যে আমরা হয়তো ভেবে ভেবেই অনেকটা বেশি ইমিউনিটি কমে যাচ্ছে আমাদের, যেটা তো সবসময় বলে কিন্তু মনটা ভালো রাখলে কিন্তু ভালো থাকতে গেলে কিন্তু ভালো থাকতে পারলে ইমিউনিটি কিন্তু আমাদের ঠিক থাকে। সেই পাশাপাশি অক্সিজেন নিয়ে যাদের প্রশ্ন রয়েছে তার উত্তর কিছুটা হলো ডাক্তারবাবু আগের এপিসোডে দিয়েছিল, যে অক্সিজেনের ভীষণ ক্রাইসিস, আমরা পাচ্ছি না। এই নিউজ দেখে দেখে আমরা ভীষণ হতাশাগ্রস্ত, আমরা ভয় পেয়ে যাচ্ছি সত্যি কথা বলতে। সেই জায়গায় কিন্তু একটা উত্তর আমরা পেয়েছিলাম, শিল্পে ব্যবহৃত হয় যে অক্সিজেন, ইন্ডাস্ট্রি অক্সিজেন যেটা ব্যবহৃত হয়, সেটা কি ব্যবহার করা যেতে পারে? তার উত্তরে তিনি কিন্তু বলেছিলেন হ্যাঁ করা যেতে পারে। কতটা পার্সেন্ট কি আরো ডিটেলসে আমার দর্শকরা জানতে চাইছে এই অক্সিজেনের বিষয়টা, যদি ডাক্তারবাবু আজকে একটু সময় নিয়ে ব্যাখ্যা দিয়ে বলে। ডেফিনেটলি তিনি বলবেন, কারণ তাকে আমরা তার বহু মূল্যবান সময় দিয়ে আজকে স্টুডিওয় পেয়ে গেছি। পাশাপাশি তাদেরকে ওয়েলকাম থাকলো যারা হয়তো গত এপিসোডে অপেক্ষা করছিলেন কিন্তু লাইভে ডাক্তারবাবুকে পাওয়া যায়নি, তারা ফোন করতেই পারেন। ফোনের লাইভ অনুষ্ঠান শুধুমাত্র আপনাদের জন্য, কিন্তু সকলের তরফ থেকে বিশিষ্ট চিকিৎসক প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজি ডক্টর কনিষ্ক সরকারকে জানাবো অনেক অনেক স্বাগত। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। আমার অতি প্রিয় দর্শক শ্রোতৃমণ্ডলী, সবার জন্য শুভেচ্ছা রইল। সবাই সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, এই ইচ্ছে জানিয়ে আজকে বক্তব্য শুরু করব। আমি জানি এখন কাউকে এই সম্ভাষণ করা যে সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আরামে থাকুন, সবাই মনে মনে বলবে এই যে পরিস্থিতি, সুস্থ যারা আছেন তারা কি সত্যি আনন্দে আছেন, তারা কি সত্যি আরামে আছেন? আমি কয়েকটা প্রশ্নের জবাব আমাকে দিতে হবে, আমি সেটা প্রশ্নের জবাব দেবো। প্রথম যিনি কলার তার ফোন নিচ্ছি। হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। হ্যাঁ, নমস্কার ডাক্তার। নমস্কার। শ্যামবাজার থেকে পলাশ বলছিলাম। হ্যাঁ পলাশবাবু, শ্যামবাজার থেকে বলুন। হ্যাঁ, বলছি ডাক্তারবাবু, আমার ওয়াইফের 27 তারিখ করোনা পজিটিভ রিপোর্ট আসে। তো ওটা আমি সরকারি হসপিটাল থেকে করেছিলাম, অ্যান্টিজেন পজিটিভ বলে রিপোর্টটা পাঠিয়েছে। তো তারপর থেকে হোম আইসোলেশনে ছিল। তো সেই মানে কিছু ওষুধ দিয়েছিল ডাক্তারবাবু, সেগুলো খেয়েছে। আমি ওষুধগুলো বলতে পারি, যেমন আইভার হোপ দিয়েছিল 5 দিনের জন্য, জ্যাকডি দিয়েছে কন্টিনিউ, আর মাইক্রোডক্স এলডিএক্স দিয়েছিল 7 দিনের জন্য, 2টো করে পার ডে, আর মডাফ্লোর এরকম একটা নাম ওষুধের, সেটা দিয়েছিল 5 দিনের জন্য। তো সেটা কমপ্লিট হয়ে গেছে ডাক্তারবাবু। কিছু রিপোর্টও দিয়েছে, সেই রিপোর্টগুলো আমি করেছি। হ্যালো, শুনতে পাচ্ছেন? আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো কিছু রিপোর্ট দিয়েছিল, সেই রিপোর্টগুলো কমপ্লিট করেছি আমি। রিপোর্টগুলো কি বলবো একবার? না, রিপোর্টের প্রয়োজন নেই, আপনি আপনার বক্তব্য বলে প্রশ্নে আসুন। হ্যাঁ, বক্তব্য হচ্ছে আজকে ডে 12, আমার ওয়াইফের ডে 12। তো সেই ক্ষেত্রে মানে আইসোলেশন কতদিন ধরে চলবে, আর এর পরে কি কোনো ওষুধ কন্টিনিউয়েশনের দরকার আছে কিনা? আমার একটা 2.5 বছরের বেবি রয়েছে, বেবি ব্রেস্ট ফিড করে, তো সেটা কন্টিনিউ মানে তখন আলাদা করেছিলাম, শুধু রাত্রিটুকু একবার বেবি ব্রেস্ট ফিড করতো। সেই ক্ষেত্রে বাচ্চার কোনো প্রবলেম, কোনো কিছু, এই বিষয়গুলো আমার আমি এক এক করে জবাব দিতে তাহলে প্রশ্নগুলো গুলিয়ে যাবে। প্রথম বলি, এটা সবাই শুনছেন, ওই জন্য দিস মাইট বি রিপ্রেজেন্টেটিভ ওয়ান। আপনি বললেন না যে আজকে 12তম দিন, 12 এটা ডাক্তারবাবু আমি টেস্টের দিন থেকে বলছি, তাই জন্য কালে কিন্তু আজকে 15তম দিন। হ্যাঁ, আসলে এই দিনটার হিসেব করতে হয় যবে 98.3 ডিগ্রি ফ্যারেনহাইটের ওপরে জ্বর মানে টেম্পারেচার গেল।
অর্থাৎ আমি একটুখানি ইন্টারাপ্ট করছি Sure, sure. একদিনে যাইনি। বাস আমি প্রত্যেক মানে যেরকম সিমটম থেকে শুরু হয়েছিল প্রত্যেক দিন মেপেছে এবং প্রায় 3-4 ঘন্টা অন্তর অন্তর করে মেপেছে। ওই জন্য আমি ওই প্রসঙ্গে আসছি, আমি একদম ওই প্রসঙ্গে আসছি। একটা খুব ক্রিটিক্যাল কোশ্চেন আছে, অনেকে প্রশ্ন করেছেন, আমি কিন্তু এখানে ভাবছিলাম এটা এড়িয়ে যাব, কিন্তু আপনি যে জায়গায় আসছেন এড়ানো যাবে না, যে ডক্টর সরকার জ্বর ছাড়া মানে 98.3 ডিগ্রি ফ্যারেনহাইটের ওপরের টেম্পারেচার ছাড়া করোনা রোগগ্রস্ত করোনা মানুষকে রোগী বানাতে পারে কিনা, এই কথাগুলো প্রত্যেকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনার দেহে অ্যান্টিজেন টেস্টে করোনা পজিটিভ মানে আপনি করোনা রোগী, এইটা সর্বৈব মিথ্যা কথা, প্রথম মনে রাখুন। কেন পরিষ্কার করে বলি, যেমন ধরুন পুরোনো দিনে বা এখনো টিউবারকুলোসিস টিবি কারোর হয়েছে কিনা জানবার জন্য আমরা মান্টু টেস্ট করি। আপনি কি নাম শুনেছেন মান্টু টেস্টের? নাম শুনেছেন? এবার মান্টু টেস্ট পজিটিভ যদি হয়, প্রচুর মানুষের মান্টু টেস্ট পজিটিভ। আপনি যেখান থেকে বলছেন তার খুব কাছাকাছি শিয়ালদা স্টেশন, তো শিয়ালদা স্টেশনে যখন আর কি চালু ছিল, এখন তো অন্য অবস্থা, তো যে কোনো 100 জনকে নিয়ে আপনি যদি মান্টু টেস্ট করেন অন্তত 30-40 জনের পজিটিভ হবে। তার মানে কি সবাই টিবি রোগী নাকি? না, তার মানে হলো কোনো না কোনো সময় তারা টিবি রোগে এক্সপোজ হয়েছিলেন এবং নিজেদের বডিতে টিবি রোগের এগেনস্টের যে অ্যান্টিবডি সেটা তৈরি হয়েছে। অর্থাৎ অ্যান্টিজেন টেস্টে পজিটিভ, যেটাকে আমরা র্যাপিড টেস্ট বলি, সেইটা থেকে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না যে একজন করোনার রুগী, একজন করোনায় ইনফেক্টেড আর একজন করোনার রুগী, তার মাঝখানে একটা চওড়া দেওয়াল আছে, দুটো আলাদা আলাদা জিনিস, এটা স্পষ্ট করতে হবে। মানুষ যেন মানে দুটোকে এক করে আরো বেশি ভয় না পান। আপনার মিসেসের ক্ষেত্রে যতক্ষণ না আরটিপিসিআর করছেন, এবং আরটিপিসিআর নাম শুনেছেন তো? হ্যাঁ, আরটিপিসিআর শুনেছি। ঠিক আছে, তো সেই আরটিপিসিআর পরীক্ষা, এখানে আমার আমি তো একটু ডিটেলসে বলি, একটু বলে দিই। আরটিপিসিআর পরীক্ষাটা রক্ত পরীক্ষা নয়, আপনার থুতু বা গলার ভেতরকার থেকে ফ্লুইড নিয়ে সেইটার পরীক্ষা। আরটিপিসিআর কথাটার পুরো ফর্ম হচ্ছে রিয়েল টাইম পলিমারেজ চেইন রিয়াকশন, পিসিআর, হ্যাঁ, পলিমারেজ চেইন রিয়াকশন। আরটি মানে রিয়েল টাইম। এই রিয়েল টাইম পলিমারেজ চেইন রিয়াকশন এই পরীক্ষাতে যদি পজিটিভ আসে, তার মানে এখানে অ্যাক্টিভ ভাইরাস কাজ করছে দেহের মধ্যে। অর্থাৎ শুধুমাত্র আপনার বডিতে কখনো ভাইরাসে এক্সপোজ হয়েছিলেন, তার এগেনস্টে ইমিউনিটি আছে, সেইটা আপনার রক্ত পরীক্ষায় যেটা র্যাপিড অ্যান্টিজেন তাতে ধরা পড়ে। তার মানে আপনি আপনার মিসেসের ক্ষেত্রে যেটা হয়েছে আর কি, তো তার মানে আপনার মিসেস যে আমার মিসেসের যখন ওই টেস্ট করতে গেছিল তখন কিন্তু নাক থেকে সোয়াব নিয়েছিল। তাহলে আরটিপিসিআর পরীক্ষার রিপোর্ট চাই। আরটিপিসিআর আমাদের রিপোর্ট যখন দিয়েছে অ্যান্টিজেন পজিটিভ বলে রিপোর্ট দিয়েছে। না না, তাহলে কোনো জায়গাটা ভুল হয়ে গেছে, কোনো জায়গাটা ভুল হয়েছে কোথাও। আরটিপিসিআর লেখা থাকবে তো একদম, আরটিপিসিআর কিন্তু লেখা ছিল না, অ্যান্টিজেন পজিটিভ বলে। ওইখানে একদম একদম হসপিটাল থেকে আমি করেছি, একদম গুলি। এই জন্যই খুব ইম্পর্টেন্ট এইসব কোনো পরিষ্কার করে জানা। আরটিপিসিআর পরীক্ষার রিপোর্টে আরটিপিসিআর উল্লেখ থাকবে, এবং আরটিপিসিআর পজিটিভ মানে সত্যি সত্যি অ্যাক্টিভ ভাইরাস রয়েছে এবং সে রোগী। আর অ্যান্টিজেন মানে সিম্পটমটা ছিল কিন্তু একটু সর্দি ছিল, আর গন্ধটা কিন্তু হালকা স্মেল নষ্ট হয়ে গেছে। আমি সেটা আমি বলছি, যখন এই ধরুন আপনি কোভিড-19 বা সার্স কোভিড-19 কথাটাকে আপনি জানেন না, যদি না জানতেন আপনার মিসেসের যা হয়েছে সেটাকে আপনি কি বলে রাখতেন? আমি বলে দিলে মনে পড়ে যাবে, বলে দেবো। আপনি বলতেন যে আমার মিসেসের ইনফ্লুয়েঞ্জা হয়েছে। দেখুন যা সিমটম হচ্ছে ইনফ্লুয়েঞ্জা সিমটমই তো হয়েছিল। ইনফ্লুয়েঞ্জা তো আমরা আজ থেকে না অনেকদিন ধরে শুনে আসছি, তো ইনফ্লুয়েঞ্জা তো একদম ওই জিনিসই হয়। আর আমাদের যে সার্স কোভ-19 সেটা একটা ইনফ্লুয়েঞ্জারের একটা ধরন, ইনফ্লুয়েঞ্জার যে রোগ তার একটা ধরন, তার নতুন একটা ধরন, নতুন একটা স্ট্রেন। এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে, মানুষের ভয় পাওয়ার জায়গাটাকে কমিয়ে নিয়ে আসতে হবে, এবং সেটা সত্যি কথা বলে ঠিক জায়গায় থেকে। এবং সেই জন্য বলছি আপনার ক্ষেত্রে, আপনার মিসেসের ক্ষেত্রে, আপনার মিসেস এই যে সার্স কোভ-19 ভাইরাসে এক্সপোজ হয়েছিলেন, কিন্তু তার যে ইমিউন সিস্টেম সেটা মোকাবিলা করেছে,
এবং মোকাবিলা করেছে এবং মোকাবিলা সাকসেসফুলি করেছে। আচ্ছা, কাজেই দেখো কারণ আমি মানে ওই পালস অক্সিমিটারে আমি ওগুলো চেক করেছিলাম, খুব ভালো। 98 99 হ্যাঁ, 98 99 ঘোরাফেরা করেছে। একদম একদম, এইটা যেটা আমি স্টেটমেন্ট, আমার স্টেটমেন্টটাকে সাপোর্ট করছে। তো এইবার কথাটা অন্য জায়গায়, কথাটা খুব ভালোভাবে শুনবেন, কারণ সব মানুষের ভেতরের, মনের ভেতরের যে কথাটা আপনার ভেতরেও আছে, যে আমার বাচ্চার কিছু হবে না তো। হ্যাঁ হ্যাঁ, এটা তো একটা বিরাট আমার কাছে সব আমরা ওই বুঝি। টাইমে কিন্তু রাত্রেবেলা করে মাস্ক টাস্ক পরে আমার ওয়াইফ ব্রেস্ট ফিট করিয়েছে হ্যাঁ, বাচ্চাকে। আমি বুঝতে পেরেছি, তো ওই জন্য এইটা আমি পরিষ্কার করে বলে দিই। বলতে হয়তো 1 মিনিট সময় লাগবে, একটু মন দিয়ে আপনারা শুনবেন। এই যে SARS-CoV-19 যেটা আমরা শুনি, আমরা কোভিড বলছি, তো তাতে মানুষের মৃত্যু আমরা দেখছি, মানুষ মারা যাচ্ছে। আমি এইটাকে খুব লাইটলিও নেবো না, আবার যেভাবে লোকে প্যানিক হচ্ছেন, অত প্যানিকের কারণও নেই। এইটা আগে আমি বলি যে যদি কাউকে জিজ্ঞাসা করা যায়, যারা একটু বিজ্ঞানের নলেজ আছে, এরকম নয় যে ডাক্তারই হতে হবে, যে এই SARS-CoV-19 বেশিরভাগ মানুষ কিভাবে মারা যান, তাহলে দেখবেন আপনারা মোটামুটি একটা জায়গায় ঐক্যমত্য আছে, যে রেসপিরেটরি ফেলিয়ার হয়ে, মানে শ্বাসকষ্ট হয়ে, অক্সিজেনের অভাব, শ্বাসকষ্ট, অ্যালভিওলার কোল্যাপস, যেভাবেই বলি না কেন, ফুসফুসের অসুবিধা থেকে, অথবা তারপরে মাল্টি অর্গান ফেলিয়ার হয়ে। এই যে মূল জায়গাটা, যে ক্ষেত্রটা, যখন আমরা একটু ডাক্তারি দৃষ্টিভঙ্গি নিয়ে দেখব, তখন বোঝা যাবে বেসিক্যালি আমাদের দেহের যে ইমিউন সিস্টেম, প্রতিরোধ ক্ষমতা আছে, সেটা SARS-CoV-19 যখন বডিটা এক্সপোজ হচ্ছে, তখন আমাদের যে ইমিউন সিস্টেম আছে সেটা হাইপার রেসপন্স করে ফেলে, মানে মশা মারতে কামান লেগে ফেলে। এই যে হাইপার রেসপন্স হওয়া, এই হাইপার রেসপন্স হওয়ার ফলে, হাইপার রেসপন্সের বাংলা হচ্ছে অতিরিক্ত বেশি প্রতিক্রিয়া করে ফেলা, এবং সেই প্রতিক্রিয়ার ফলে অনেক কিছু ঘটনা ঘটে। তার মধ্যে দুটি ইম্পর্টেন্ট ঘটনা হলো যে রক্তের মধ্যে যে লোহিত কণিকা আছে এবং রক্তের যে জমাট বাঁধার যে প্রবণতা আছে সেটা বেড়ে যেতে পারে, যার ফলে ছোট ব্লাড ক্লট, মানে জমা, ছোট ছোট জমা রক্তের কণা, সেটা ওই রক্তের মধ্যে দিয়ে প্রবাহিত হয় এবং সরু নল যেখানে আছে সেখানে গিয়ে আটকে যাওয়ার ফলে পেছন থেকে আর রক্ত সেই নলের মধ্যে দিয়ে প্রবাহিত হয় না। এবং যেখানে যেখানে এরকম সরু নল দিয়ে রক্ত প্রবাহিত হওয়ার দরকার আছে, আমরা জানি রক্ত অক্সিজেন বহন করে, তো সেইখানে অক্সিজেনের সাপ্লাই বন্ধ হয়ে যায়। অর্থাৎ আমরা যদি চিন্তা করি যে তাহলে কিভাবে করোনাতে মৃত্যু আমরা আটকাতে পারি, তাহলে এই যে ওভার রিয়াকশন, হাইপার রেসপন্স, একই কথা, যেটাকে আমাদের ভাষায় আমরা বলি সাইটোকিন স্টর্ম, এই কথাটা ব্যবহার করতে চাইছিলাম না, খুব টেকনিক্যাল। ও, আপনি শুনেছেন? আচ্ছা আচ্ছা, তাহলে তো অনেকটা আপনি শুনেছেন, বা একটু পড়লে আপনারা, আমি সবাইকে এনকারেজ করবো একটু গুগলে পড়ুন। এই যে সাইটোকিন স্টর্মের কথা বলছি, যেটাকে আমি হাইপার রেসপন্সের কথা বলছি, যেটাকে আমি ব্লাডের কোয়াগুবিলিটি বেড়ে যাওয়ার কথা বলছি, সমস্ত একটার পর একটা ঘটনা, মানে একসাথে জোড়া ব্যাপার। তো এই জিনিসটা যদি আমরা প্রিভেন্ট করতে পারি, অর্থাৎ করোনা সরাসরি এমন একটা ভাইরাস না, যেমন কিনা এইডস ভাইরাস যেরকম ছিল, যে আমাদের মানে আমাদের অর্গ্যানগুলোকে নষ্ট করে দিচ্ছে, তারপর আমরা মরে যাচ্ছি, ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে করোনা ভাইরাসের এগেনস্টে আমাদের ইমিউন সিস্টেমের যে রেসপন্স, সেই হাইপার রেসপন্সের জন্য আমরা মরে যাচ্ছি। অর্থাৎ যদি এই রেসপন্সটাকে আমরা রেগুলেট করতে পারি, স্ট্যাগার, মানে আস্তে আস্তে হবে, ধীরে ধীরে হবে, এরকম করতে পারি, তাহলে কিন্তু পেশেন্ট মরা খুব শক্ত, যদি না অন্য কোনো কোমরবিডিটি থাকে। তো এই ব্যাপারটা খুব পরিষ্কার করে মাথায় রাখতে হবে। অর্থাৎ আপনার মিসেসের ক্ষেত্রে, আপনার বাচ্চার ক্ষেত্রে, ওই জন্য বললাম, ওর তো ইমিউন সিস্টেম আস্তে আস্তে ডেভেলপ করছে, কাজেই ওর ইমিউন সিস্টেম আস্তে আস্তে ডেভেলপ হওয়ার ফলে ওর ইমিউন সিস্টেম হাইপার রেসপন্স করবে না, আর করবে না বলে আপনার বাচ্চা অনেকটা নিরাপদ। আমার কথা আপনার পরিষ্কার উত্তরটা পেয়েছেন? এবার যদি আর কোনো ডাক্তারবাবু, এই যে আমি আমার ওয়াইফকে দেখলাম যখন মানে এই ওষুধগুলো খাওয়া চালু করলো, তারপরে যেন একটু বেশি উইক হয়ে গেল। তো এখন একটু খাওয়া দাওয়া ফুড হ্যাবিট করেছে বলে ঠিকঠাক মতো মানে আগের জায়গায় যাচ্ছে। তো এই যে আপনি যে বললেন যে
এটা নাও হতে পারে যে আরটিপিসিআর যেহেতু আমি করাইনি, এটা পজিটিভ নাও হতে পারতো। তো সেই ক্ষেত্রে এই ওষুধগুলো খাওয়ার জন্য আদার্স কোনো সাইড এফেক্ট চালু হয়ে যাবে না তো? কারণ এই যে ওষুধগুলো, এই যে আইভার হোক, মাইক্রোডক্স, এলভিএক্স, এগুলো তো খুব কড়া হাই ডোজের ওষুধ আর কি, তার জন্য এটা একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, আমি একটু প্রশ্ন করি, আসলে হাই ডোজের ওষুধ, লো ডোজের ওষুধ এগুলো খুব, এটা ঠিক নয়। এই আমরা হ্যাঁ, আমি বলে দিই ওই যেটা আপনার ওষুধের যে ব্র্যান্ড নেম বললেন তার ভেতরে যে ইনগ্রেডিয়েন্ট আছে আইভারমেকটিন বলি আমরা, এটা অনেক পুরনো একটা কৃমির ওষুধ। যেহেতু কোভিড-19 খুব নতুন রোগ, সেহেতু কোভিড-19 স্পেসিফিক ওষুধ প্রায় বেরোয়নি বললেই চলে। তো আমরা এখন যেটা করছি সেটা রিপারপাসিং, মানে অন্য রোগের ওষুধ কিভাবে কোভিডে কাজ করে সেই সব চিন্তা ভাবনা করে আমরা একটা রাস্তা বের করছি। আর সেই রাস্তার মধ্যে যেটা জানার কথা, এই আপনি যেটা বললেন, এই কৃমির ওষুধ খেলেও যা মানে ক্ষতি করার ক্ষেত্রে অত বেশি ক্ষতি টতি কিছু করে না। এটা ঠিক যে একটু খিদের অসুবিধে, হজমের অসুবিধে এসব হতে পারে। আলটিমেটলি আপনার মিসেস যখন খাচ্ছিল তখন খিদের অসুবিধা ছিল, তো এখন 5 দিনের কোর্স তো শেষ হয়ে গেছে, এখন যেহেতু ডে 12 এখন খাবার দিকটা হ্যাঁ আস্তে 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 ঠিক হয়ে যাবে। কাজে আপনার যে প্রথম ইম্পর্টেন্ট দুটো প্রশ্ন, সেই দুটো প্রশ্নের উত্তর দিলাম। যেটা শেষ ছিল আপনার বাচ্চাকে নিয়ে, আর প্রথম ছিল কোভিডের এই যে টেস্টের থেকে কি তার সিগনিফিকেন্স, সেটা আমি বললাম। আর বলছি ডাক্তার, যেহেতু ডে 12 হয়ে গেছে, তো আমি এর পরবর্তীকালে মানে কি করে জানবো যে আমার ওয়াইফ পজিটিভ কি নেগেটিভ, বা এই বিষয়গুলো যদি এটা কি করে, তাহলে আমাকে কি আবার রিটেস্ট করতে হবে? হ্যাঁ আমি বলি না, বেশি পরীক্ষা ব্যক্তিগতভাবে আমি ওই বেশি পরীক্ষার মধ্যে পজিটিভ হলেও যা নেগেটিভ হলেও তা, কারণ আপনি জানেন যে এই যে সার্স কোভিড ভাইরাস, এটা দেহের মধ্যে কতদিন অ্যাক্টিভ থাকতে পারে এটা আপনি জানেন তো বোধহয়? না ডাক্তার, মানে সেরকম তো আমি মানে জানি না। আচ্ছা, এটা আমি সবার জ্ঞাতার্থে আমার জানানো উচিত। আমি অনেকদিন আগে বলেছি, তবু পরিষ্কার করে বলে দিই, যদি খুব কম দিন থাকে তাহলে অন্তত 22 দিন, আর খুব বেশি দিন থাকে তাহলে 57 দিন, 57 দিন। তা আমরা একটা অ্যাভারেজ ধরে নিতে পারি অ্যারাউন্ড 35-40 দিন। অর্থাৎ যদি আপনার যবে থেকে ভাইরাস ঢুকলো, কারণ কবে ঢুকলো সেটা আমি জানি না, আপনিও জানেন না, ওই জন্য আমরা সবসময় হিসেব করি কবে থেকে জ্বর আসলো। 98.3 ডিগ্রি ক্রস করলো, অনেকের ক্ষেত্রেই কিন্তু ক্রস করে, কিন্তু লোকে বলে আমার তো কোনো জ্বর আসেনি, কারণ থার্মোমিটার দিয়ে টেম্পারেচার দেখেন না। টেম্পারেচার দেখলে দেখবেন 98.4, 98.8, 9, 99 এরম জ্বর। এটা কিন্তু এই কোভিডের একটা সিমটম, যে এমন জ্বর খুব কম হবে, আবার তার থেকে অনেক বেশি হতে পারে, 102-103 হতে পারে, কিন্তু 98.3 ডিগ্রি ক্রস করবে। তো যবে থেকে সেটা ক্রস করলো সেটাকে আমরা ডে 1 বলে ধরি, যেহেতু অন্য রাস্তা নেই। কিন্তু আইডিয়ালি ধরা উচিত যবে সেটা দেহে প্রবেশ করলো, কিন্তু দেহে প্রবেশ কবে করলো সে তো জানা যায় না। ওই জন্য একটা আমরা রাস্তা বের করে নিয়েছি, যেটা দ্বিতীয় পছন্দের রাস্তা। প্রথম পছন্দের রাস্তা হচ্ছে যবে ঢুকলো সেটাকে ডে 1 দ্বারা। পরিষ্কার? আর কিছু প্রশ্ন? হ্যাঁ বলছি, আরেকটা জিনিস দেখো, এই যে তাহলে মানে ওই যেটা ওই সেন্ট্রালিজ রুলস যে বলছিল, ওই 17 দিন পরে নর্মালি একটা বিএফ করতে হবে যদি আমার ওয়াইফ মানে টেস্ট না করায় বা কিছু না করায়, সেটা এখন তো হোম কোয়ারেন্টাইন 14 দিন দিয়েছে, তাহলে 14 দিন পরে কি আবার নর্মাল লাইফে সেটা ফিরতে পারবে কি? হ্যাঁ, এখানে বলি এই মুহূর্তে 22 দিন আপনি যেটা বলছেন যে 22 দিন, সেই ব্যাপারটা এটা আমি পরিষ্কার করে দেব। হ্যাঁ, এটা পরিষ্কার, অন্তত 14 দিন কোয়ারেন্টাইন, যেটা সেটা আমি পুরোপুরি একমত, অন্তত 14 দিন কোয়ারেন্টাইন। এবার দেখতে হবে কোনোদিন জ্বর আসছিল কিনা। জ্বর যদি না আসে আর, তাহলে যে স্বাস্থ্যবিধি মেনে বাইরে বেরোনো যায় সেই স্বাস্থ্যবিধি মেনে আপনি বাইরে বেরোতে পারেন, জ্বর যদি না আসে। যদি আরেকটা ডাক্তার, যদি মানে আরেকটা জিনিস, যদি আমি অ্যাসিম্পটমিক হই, ধরুন আমি অ্যাসিম্পটমিক হয়েছি, আমার মধ্যে ভাইরাস রয়েছে, আমি তো নিজে বুঝতে পারছি না বা কোনো কিছু, সেই ক্ষেত্রে আমার মধ্যে ভাইরাসটা কতদিন বাঁচবে? সিমটোমেটিক ক্ষেত্রে যে কতদিন বাঁচবে, অ্যাসিমটোমেটিকের ক্ষেত্রে ততদিনই বাঁচবে। যেটা একটু আগে আমি ওষুধ খাচ্ছি না, তাহলে সেই ক্ষেত্রে মানে আরো বেশি দিন লং করলো, মানে ধরুন 3-4 মাস আমি অ্যাসিম্পটমিক হলাম, এরকম ব্যাপার নেই তো? না, এটা একটু মানে কোয়ারি ছিল আমার মনের মধ্যে। দেখুন, আপনি যদি আমার এর আগের কথাটা শুনে থাকেন, আসলে আমাদের উদ্দেশ্য তো আমাদের ইমিউন সিস্টেমের হাইপার রেসপন্সটাকে আস্তে আস্তে যাতে হয়, ওটা যেন খুব বেশি তাড়াতাড়ি রেসপন্স না করে, তীব্রভাবে রেসপন্স না করে, সাইটোকিন স্টর্মটা যেন না ঘটে, এই সেই জন্য তো এখানে একবার আমি বলিনি যে এই ওষুধগুলোতে ভাইরাস মরে, কোথায় বলেছি? আমরা ভাইরাস কোথায় মারছি? এর মধ্যে একটা প্রসঙ্গ আছে, কিন্তু সেই প্রসঙ্গটা আমি খুব মানে এড়িয়ে যেতে চাইছি রেমডেসিভির নিয়ে, কারণ এই প্রসঙ্গ ওঠেনি, বললে আজকের দিনটা শেষ হয়ে যাবে, ওই জন্য রেমডেসিভির নিয়ে পরের দিন বলবো।
আজকে বলছি না, আপনার প্রসঙ্গে এটা আসছে না, কাজেই বললাম না। ঠিক আছে, আর কিছু? দাদা, তো তাহলে মানে আচ্ছা, ডাক্তার, এই জ্যাকডি যেটা আছে ওষুধটা, মানে ভিটামিন ওষুধ, এটা কি কন্টিনিউ করতে? এটা মিনিমাম 6টা ক্যাপসুল, আর সপ্তাহে 2টো করে, 3 সপ্তাহে 6টা খেলে ঠিক আছে। মানে কন্টিনিউ করার কোনো দরকার নেই। আপনি বোধহয় 6টাই কিনেছেন, না কটা কিনেছেন? না না না, ও তো কেটে দেখে একটার সাথে 15খানা পাতা দিয়ে দিয়েছে, যে পাতাটা হয়। তাহলে যখন আছে খেলে কোনো ক্ষতি নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ ডাক্তার। ধন্যবাদ, আমি লাইন ডিসকানেক্ট করলাম। আপনারা শুনলেন, এবং একটু বিজ্ঞানের নলেজ না থাকলে পারপ্লেক্সড হয়ে যান, মানে মাথার ওপর দিয়ে বেরিয়ে যাবে। কিন্তু আমি সবাইকে অনুরোধ করব, বিশেষ করে যারা 40 বছরের নিচে আছেন, মানে যারা একটু টেক সাবি, মানে মোবাইলটা দেখতে জানেন, একটু যারা বয়স্ক লোক, তারা এখনও ওই অ্যান্ড্রয়েড মোবাইল ঠিকমতো পছন্দ করেন না, আমি জানি। তো যারা অ্যান্ড্রয়েড মোবাইল হাতে আছে, তারা একটু গুগলে সার্চ করে কাইন্ডলি এই ব্যাপারগুলো পরিষ্কার করে নিন, বেশি ভয় পাওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। হ্যাঁ স্যার, বলছি, নমস্কার। নমস্কার। হ্যালো। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি আপনার কথা, বলুন। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে মানে আমাদের রিলেটিভের কোভিড-19 পজিটিভ ধরা পড়েছে। হ্যাঁ, আপনি কে বলছেন, কোত্থেকে বলছেন, একটু বলুন। আমি বিপ্লব বলছি, বিপ্লব। বিপ্লব বাবু কোত্থেকে? বসিরহাট থেকে বলছি। হ্যাঁ, বলুন বলুন বলুন। হ্যাঁ, বলছি যে আমার একটা রিলেটিভের কোভিড পজিটিভ রিপোর্ট এসছে। হুম। তো ওনার হচ্ছে এই 7 দিন মতো জ্বর আছে, ঠিক আছে? তা আপনার ওষুধ খেলে জ্বরটা এই মুহূর্তে লাস্ট 2 ডেজ বলছি, আজকে এবং গতকালের কথা বলছি, যে ওষুধ খেলে জ্বরটা ওই 98, 98.3 বা তার নিচে আসছে, মাঝে মাঝে ওটা ক্রসও করে যাচ্ছে, মানে 98.8, 9 এরকম আসছে। মানে যতক্ষণ আপনার প্যারাসিটামলটা খাওয়া হচ্ছে, 6 ঘন্টা 8 ঘন্টা অন্তর অন্তর জ্বরটা আসছে, আর হালকা কাশি আছে। তো কোনো এই যে জ্বরটা আসছে, এর কোনো বিকল্প ব্যবস্থা আছে? যে জ্বরটা যেহেতু 7-8 দিন হয়ে যাচ্ছে, তো হ্যাঁ, বিপ্লব বাবু, আমাকে আগে দুটো একটু প্রশ্নের জবাব দিতে হবে। ওই যে ভদ্রলোক যার কথা বলছেন, ওনার বয়সটা কত? 32। আচ্ছা, এমনিতে ওনার কোনো লিভারের রোগ বা অন্য কিছু অসুখ বিসুখ নেই তো? না 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 ঠিক আছে, ব্লাড সুগারও নেই, মানে সুগারের রোগও নেই? না, আদারওয়াইজ কিছু নেই ওনার, বাস, ঠিক আছে। মানে অন্য কিছু মানে সমস্যা কিছু নেই। বাস বাস, আমি প্রশ্নের জবাব দিচ্ছি। দেখুন, আমি একটু আগে বলেছি যে কোভিড-19-এর ক্ষেত্রে জ্বর আসতে হবে যদি অ্যাক্টিভ ডিজিজ থাকে। জ্বর ছাড়া ভেরি ভেরি রেয়ার, আমাদের মেডিসিনের ওয়ার্ল্ডে না বলে কোনো কথা নেই, একদম ধরা বাঁধা রুল কিছু নেই। কাজেই জ্বর আসতে হবে বলে আবার কেউ এরকম মনে করে বসবেন না যে 100% ক্ষেত্রেই জ্বর আসবে। মোটামুটি 98-99% ক্ষেত্রে কিছু না কিছু জ্বর আসবে, 98.3 ডিগ্রি ফারেনহাইটের ওপরে যাবে টেম্পারেচার। এবার আপনার ক্ষেত্রে তো একদম এক্সপ্রেস ব্যাপার, মানে জ্বর আসছে এবং আপনি বললেন যে পরীক্ষা করে পজিটিভ ধরা পড়েছে, এই তো বললেন। হ্যাঁ, তো আপনার যে প্রশ্ন যে অল্টারনেটিভ কিছু রাস্তা আছে কি না এই জ্বরের ব্যাপারে, একটা জিনিস মনে রাখবেন যে কোভিডের ক্ষেত্রে আমার, আপনার, সবার, যে কোনো পৃথিবীর মানুষের সব থেকে বেশি বন্ধু বাইরের কোনো কেউ নয়, বাইরের কোনো ওষুধও নয়, মশাই আপনার লিভারটি। এবার যদি আরেকটু ভালো করে বলি, তাহলে আমি বলবো আপনার লিভার, আপনার স্প্লিন, আপনার কিডনি, এই তিনটি হচ্ছে আপনার সব থেকে বড় বন্ধু। আমাদের ইমিউনিটি সিস্টেমের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর অঙ্গ। এছাড়াও কিছু আছে, আমি সেই সব দিকে পরে যাচ্ছি, তাহলে ইমিউন সিস্টেম পড়াতে হবে। তো এই সব অঙ্গ প্রত্যঙ্গগুলো ড্যামেজড হয়, এরকম কোনো কাজ আমাদের করা উচিত নয়। এবার প্যারাসিটামল ধরুন আপনি একদিন দুদিন 500 থেকে 650 মিলিগ্রাম খেলেন, ওয়েল অ্যান্ড গুড, এতে যে খুব কারোর ক্ষতি হওয়ার চান্স আছে তা নয়। কিন্তু উপর্যুপরি ধরুন দিনে 3বার 4বার করে প্যারাসিটামল যদি কেউ খান, তার মধ্যে কিছু পেশেন্টের ক্ষেত্রে লিভার ড্যামেজ হওয়ার চান্স থাকে। ওই জন্য আমি ব্যক্তিগতভাবে যে কোভিড রুগীদের দেখি, তাদের ক্ষেত্রে প্যারাসিটামল মানে খুব কম বা একদম অ্যাভয়েড করার চেষ্টা করি। এবার তাহলে আপনার প্রশ্নের উত্তর দিতে হবে যে ডাক্তারবাবু আপনি প্যারাসিটামল অ্যাভয়েড করতে বলছেন, তাহলে জ্বর কমবে কি করে? সিম্পল কোশ্চেন তো, এটাই তো আপনার প্রশ্ন। একদম। তা জ্বর কমাবার জন্য সেই পুরোনো দিনের রাস্তা আমি দুভাবে বলি। একটা হচ্ছে যদি পেশেন্টকে নিয়ে যাওয়া যায় কলতলায়, কল খুলে
মাথা কলতলা দিয়ে জল একদম ফ্লোয়িং ওয়াটারে মাথা ধুয়ে দিন অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার, দিয়ে ভালো শুকনো কাপড় তোয়ালে দিয়ে মুছে নিয়ে জামা কাপড় চেঞ্জ করিয়ে দিন, দেখুন জ্বর নামতে বাধ্য। তাতে যদি জ্বর না নামে আপনি স্নানও করিয়ে দিতে পারেন, দিয়ে ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছিয়ে নিতে পারেন। এবং এইসব যদি ফেল হয় তো তখন আমরা জ্বর কমাবার অন্য যে ওষুধপত্র আছে সেগুলো ব্যবহার করতে পারি। রুটিনলি জ্বর কমাবার জন্য প্যারাসিটামল ব্যবহার করা অ্যাজ এ ফার্স্ট লাইন, এইটা আমি ব্যক্তিগতভাবে বিরোধী। বিশেষ করে আবার গ্যাস্ট্রিক, মানে তো পেটের রোগ দেখি, তো সেক্ষেত্রে লিভার একটা খুব বড় রোল প্লে করে। তো লিভারের ক্ষতি হবে এমন কিছু আমার অসুবিধা লাগে প্রেসক্রাইব করতে। আর আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি অন্তত 70% ক্ষেত্রে আপনি প্যারাসিটামল অ্যাভয়েড করতে পারবেন বা ডোজ অনেক কম করতে পারবেন। ঠিক আছে, আপনার প্রশ্নের উত্তর দিলাম। আর কিছু জিজ্ঞাসা? আচ্ছা আচ্ছা। আর যেটা বলছিলাম, এই যে 7-8 দিন যেটা হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ, হ্যালো, হুম, আমি শুনছি আপনার 7-8 কথা। দিন হয়ে 7-8 দিন যে জ্বরটা 7-8 দিন রয়ে যাচ্ছে, মানে প্রথম দিকে, মানে আপনার প্রথম দিকে 101-2 এরকম জ্বর উঠছিল, কিন্তু সেটা এখন মানে আন্ডার 100-এ চলে এসছে, 99-এ বা 98-এ এরকম চলে আসছে এখন। কিন্তু এখনো জ্বরটা আসছে না বলবো না, আসছে ওই 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা এরকম অন্তর অন্তর জ্বরটা এখনো আসছে। আর সঙ্গে মানে হালকা কাশি বলতে একবার কাশি, সারাদিনে হয়তো 2-4 বার হচ্ছে। বেশ 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 বেশ, হ্যাঁ তাহলে এখন মধ্যে মেডিসিন বলতে মানে কি মেডিসিন আমরা দিতে পারি? তাহলে তো আপনি এমন জায়গায় এসে গেছেন যেখানে প্যারাসিটামলের প্রয়োজনই নেই, প্যারাসিটামল বন্ধ করে দিন। প্যারাসিটামলটা বন্ধ হ্যাঁ বন্ধ করে দিন, তো 98-99 ফিভার, টেম্পারেচার নিজে থেকে কমে যাবে, না হলে মাথা ধোয়াবেন। প্যারাসিটামল তো বন্ধ করে দেওয়ার জায়গায় চলে এসছেন। হ্যাঁ, ওই 99 ক্রস করছে না, বাস বাস বাস, যা আছে 99 এর ভেতরেই ভালো, থেকে যাচ্ছে। প্যারাসিটামল বন্ধ করে দিন, প্যারাসিটামল বন্ধ করে দিন। হ্যাঁ বলুন বলুন। কাশির জন্য কি কিছু খাবে? কাশির জন্য, সিরাপ খাচ্ছি। হ্যাঁ কাশির জন্য বাড়িতে যে কাশির ওষুধ আছে আপনি সেই কাশির ওষুধ ব্যবহার করুন, এবং যে ডাক্তারবাবু পরামর্শ দিচ্ছেন তার সাথে সম্পর্কে থাকুন, মানে ফোনে বা ভিডিও কলে সম্পর্কে থাকুন। আর বাড়িতে থাকতে হবে, ঘরে থাকতে হবে। হ্যাঁ ঘরেই আছে, আপাতত একটা সিঙ্গেল রুমেই আছে। বেশ বেশ বেশ, ঠিক আছে। আর কিছু প্রশ্ন আছে? না ঠিক আছে, তাহলে আমি বিচ্ছিন্ন করছিলাম। হ্যাঁ আচ্ছা, আমি আজকে অনেকেই এই ব্যাপারটা নিয়ে প্রশ্ন করেছেন। আমি দুটো পয়েন্ট আগে একটু বলে নিতে চাই। আমি লিভার নিয়ে কথা বলবো সময় পেলে। আগে যেহেতু আমরা বলি বার্নিং ইস্যু, যেটা জ্বলন্ত সমস্যা, সেটা তো কোভিড-19-এর মানুষের প্রশ্ন আছে। তো একটা হচ্ছে অক্সিজেন নিয়ে, কারণ একটা চারপাশে এরকম একটা আবহাওয়া, আমি যখন যাতায়াত করছি, মানুষের সাথে যখন ইন্টারাক্ট করছি, কেমন একটা অক্সিজেন নিয়ে হাহাকার ভাব, যে অক্সিজেন পাওয়া যাচ্ছে না, ওখানে অক্সিজেনের এত অভাব, ওখানে অক্সিজেন কালোবাজারি হচ্ছে, ওখানে 48টা সিলিন্ডার কার্ড গোডাউন থেকে পুলিশ উদ্ধার করে, মানে এইরকম একটা ব্যাপার। আপনারা যারা একটু বয়স্ক নন তারা বুঝতে পারবেন না, আমি বুঝতে পারি, কারণ ঠিক এরকম একটা ঘটনা ঘটেছিল আজ থেকে প্রায় আমার মনে হচ্ছে 35-40 বছর আগে, বেবি ফুড নিয়ে। এখন তো বেবি ফুড ব্যাপারটাই কোনো সমস্যা নয়, কেন জানি না, তখন বোধহয় ওই বেবি ফুড নিয়ে মানুষের মনে একটা ধারণা ছিল এরকম যে মায়ের দুধের থেকে বেবি ফুড ভালো, বা এরকম একটা কিছু, বেবি ফুডের কালোবাজারি। এবং ঠিক এই অক্সিজেন নিয়ে এখন যা হচ্ছে ঠিক তাই, এবং দুটোর কারণ একদম এক, মানুষের মনে আসল ইনফরমেশন মানুষের মাথায় ছিল না। যবে থেকে মানুষ জেনে গেছে যে বেস্ট বেবি ফুড হচ্ছে মায়ের দুধ, তবে থেকে বেবি ফুডের কালোবাজারি বন্ধ। ঠিক তেমনি যবে থেকে মানুষ জেনে যাবে যে অক্সিজেনের জন্য যে মেডিকেল অক্সিজেন সিলিন্ডার, তার সাথে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন সিলিন্ডারের কোনো তফাৎ নেই। আমরা ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন সিলিন্ডার মেডিকেল অক্সিজেন হিসেবে ব্যবহার করতে পারি। দেখবেন আগামীকাল থেকে যেই আপনারা, আমি যেটা বলছি এটা একটু বহুল প্রচারিত হয়ে যাবে। ঠিক যেমনভাবে বেবি ফুড সম্পর্কে মানুষের ভুল ধারণা, একটু পুরনো মানুষরা এখন রিকল করতে পারছেন মনে মনে যে কীরকম বেবি ফুডের কালোবাজারি ছিল। পুলিশ ঠিক এইভাবে বেবি ফুড উদ্ধার করতো, ঠিক যেমনভাবে এখন অক্সিজেন সিলিন্ডার উদ্ধার করছে। তো এইসবের কোনো প্রয়োজন হবে না, কারণ আমাদের ভারতবর্ষে অক্সিজেন বলতে আমি ন্যাচারাল অক্সিজেনের কথা বলছি না, যে অক্সিজেন রুগীকে দিতে হয় সেই অক্সিজেনের কোনো অভাব নেই। শুধু এই ইনফরমেশনটা মানুষের জানার, এবং কর্তৃপক্ষের হয়তো অনেকের এখন একটু
এ আছে, জানার অসুবিধা আছে, সেটা হচ্ছে যে মেডিকেল অক্সিজেন আর ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন একে অপরকে রিপ্লেস করতে পারে। যদি আমি আপনাদের মনে হয় যে এখানে কোনো রকম এমন তথ্য দিচ্ছি যেটা ফ্যাক্ট নয়, তাহলে ইচ্ছে করলে যে কোনো কেউ ফোন করতে পারেন। আমি আরও স্পেসিফিক্যালি পার্সেন্টেজ দিয়ে অথবা অক্সিজেন নিয়ে যারা বলতে পারেন, যেমন আপনারা বোধহয় জানেন, তবু একটু বলে দিই, সারা ভারতবর্ষের মধ্যে প্রথম অক্সিজেন, মেডিকেল অক্সিজেন বা ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন তৈরির যে কোম্পানি, ইম্পিরিয়াল অক্সিজেন কোম্পানি, সেটা কিন্তু আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে ছিল এবং এখনও আছে। তারাতলে যেতে গিয়ে অক্সিজেন হাউস বাড়িটা আপনারা অনেকে লক্ষ্য করে দেখেছেন, এবং পরে সেটার নাম হয়েছিল ইন্ডিয়ান অক্সিজেন লিমিটেড। সেটা এখন অন্য একটা বিদেশি কোম্পানি, LINDE, উচ্চারণটা আমি লিন্ডে বলে করি। তো সেই কোম্পানি টেক ওভার করেছে এবং তাদের প্ল্যান্ট এখন এখানে আছে, এবং আরও অনেক অক্সিজেনের প্ল্যান্ট আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলও আছে, ভারতবর্ষের সমস্ত জায়গায় আছে। কাজেই এই যে ইনফরমেশনটা যদি একটু মানুষ জেনে যান, তাহলে এই যে অক্সিজেন নিয়ে একটা হাহাকারের ব্যাপার, সেই পুরনো বেবি ফুডের মতো, সেইটা বোধহয় আর থাকবে না। একটু মাথায় রাখুন, এটা নিয়ে অত বেশি দুশ্চিন্তা, অত বেশি প্যানিকের জায়গাটা অনেক কমে আসবে। আরেকটা ব্যাপার আছে, আপনারা প্রশ্ন করেছেন, সেটা নিয়ে একটু বলি। সেটা হচ্ছে নতুন কোভিড ভাইরাসের স্ট্রেন নিয়ে, নাকি ভয়ঙ্কর কোভিড ভাইরাস স্ট্রেন নাকি আমাদের এফেক্ট করছে, অত্যন্ত বেশি সংক্রামক হচ্ছে, এই সমস্ত নিয়ে মানুষ নাকি খুব দুশ্চিন্তায় আছেন। একটু পরিষ্কার করে বলে দিই, যে কোনো রকমের এই যে ভাইরাসের স্ট্রেন, আমি কোভিড-19কে কিছুক্ষণ আগে নতুন ইনফ্লুয়েঞ্জা বলে উল্লেখ করেছি। মানে কোভিড-19 যা যা হয়, যদি এই নামটা বাদ দিয়ে দিতাম, যদি না জানতাম যে এটা কোভিড-19, তাহলে সব থেকে কাছাকাছি যে রোগটার সিমটমের সাথে এটা মেলে, সেটা হলো ইনফ্লুয়েঞ্জা। তো আমি ওই জন্য এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মতোই কোভিড-19 ভাইরাসেরও আমরা যে মিউটেশন বলে যে কথাটা বলি, যার মানে হলো তার যে জেনেটিক মেকআপ বলি আমরা, সেই তার মধ্যে একটু পরিবর্তন হওয়া, সেরকম পরিবর্তন নিত্য নৈমিত্তিক পৃথিবীর সমস্ত জেনেটিক মেটেরিয়াল যেখানে আছে সেখানে একটু না একটু হচ্ছে। এখানে কিছু থিওরি আছে, আমি সেইগুলোর মধ্যে যেতে চাই না। অনেকে তো বলছেন যে এটা একটা মানুষের তৈরি বায়োলজিক্যাল ওয়ারের একটা ওয়েপন। হতে পারে, নাও হতে পারে, এ তো আমার কাছে কোনো প্রমাণ নেই, কাজে আমি সেদিক দিয়ে বলছি না। কিন্তু এই যে এমন একটা ভাইরাস যেটা আগের থেকে বেশি মারাত্মক, এরকম একটা কথা উঠছে। আমি যে স্ট্রেনটা এখন মহারাষ্ট্রে অত্যন্ত ছড়িয়ে পড়েছে, সেই স্ট্রেনটার যে নামটা, সেটা হচ্ছে B1617। সেইটা নিয়ে বলছি, কারণ আমাদের ভারতবর্ষে এখন মহারাষ্ট্রতে সব থেকে বেশি, আপনারা জানেন তো, ওখানে এখন পুরো অনেকটা লকডাউন চলছে, বম্বে শহরেও চলছে। তো সেইখানে যেভাবে ছড়িয়ে পড়েছে সেই সংক্রান্ত ব্যাপারে, এবং তার একটা স্ট্রেন আমাদের বেঙ্গলেও, আমাদের পশ্চিমবঙ্গতেও এসছে, সেই সংক্রান্ত ব্যাপারে একটু তথ্য দিয়ে রাখি। ভয়ের ব্যাপার কম বলছি এই কারণের জন্য, এটা সত্যি কথা, যেটা অনেক বেশি সংক্রামক, অনেক বেশি ইনফেকশাস, অনেক বেশি মানুষকে ইনফেক্ট করতে পারে, কিন্তু কম মারাত্মক। মানে সিভিয়ারিটি অফ ইনফেকশন এতে কম হয়, অর্থাৎ প্রচুর মানুষকে অসুস্থ করবে, কিন্তু এটা অত মানুষকে মেরে ফেলবে এই রকম নয়। এইটা একটু মাথায় রাখার আছে। এবার আমার নিজের অভিজ্ঞতা, গত 15-20 দিনের অভিজ্ঞতা, যেভাবে এই যেটাকে আমরা সেকেন্ড ওয়েভ বলছি, সেই সংক্রান্ত ব্যাপারে একটু অভিজ্ঞতা শেয়ার করব, কারণ আমার মনে হয় যে মানুষের উপকারে লাগবে। 3টি পয়েন্টে ভাগ করে আমি একটু বলতে চাইছি। সেটা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে যারা একটু বেশি বয়স্ক, 50-55 বছর, আমি একটা ফোন নিয়ে নেবো। হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। নমস্কার, বলুন। হ্যাঁ, আমি চন্দ্রনগর থেকে বলছি। চন্দননগর থেকে কে বলছেন? চন্দননগর থেকে কে বলছেন? আমি মল্লিকা ঘোষ বলছি। হ্যাঁ, মল্লিকা দেবী, বলুন। হ্যাঁ, আমি হচ্ছে এখন কোভিড হসপিটালে ডিউটি করছি।
আচ্ছা, আমি অভিনন্দন। বাড়িতে আসছি, বাড়িতে বয়স্ক মা আছে, বাচ্চা আছে। তা আমি কতদিন আলাদা আলাদা থাকবো? আমি কি করে বুঝবো যে ভাইরাস আমাকে অ্যাটাক করেছে কি করেনি? মানে এটা খুব সমস্যা। আগে অভিনন্দন জানাই, আপনি কোভিড ওয়ারিয়ার হিসেবে, কোভিড যোদ্ধা হিসেবে একদম সামনের সারিতে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছেন, এবং আপনি শিওর থাকুন, আজ হোক কাল হোক আমাদের দেশ, আমাদের রাজ্য আপনাদেরকে সম্মান দেবে এবং আপনাদের যে কন্ট্রিবিউশন সেটাকে রেকগনাইজ করবে, প্রথমে বলে দিই। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যে হাসপাতালে রয়েছেন বলছেন, সেই হাসপাতাল কি স্পেসিফিক কোভিড ওয়ার্ডে রয়েছেন না জেনারেল? হ্যাঁ, ডাক্তারবাবু চন্দ্রনগরে ফিমেল কোভিডই আমি ডিউটি করি। তা আমার এখন প্রশ্ন, বাড়িতে মা আছে, মানে ছেলে আছে, ছেলে বয়স 12 বছর, মায়ের বয়স 60 তা আমি কি করে, আমার থেকে তো ওদের হতেই পারে, আমি ভ্যাকসিন নিজেও তো আমার অ্যাটাক হতেই পারে, তাই ভাবছি তা আমি কতদিন আইসোলেশনে থাকবো? হ্যাঁ, হ্যাঁ, আমাকে তো ডিউটি করতেই হবে। হ্যাঁ, একদম একদম, আমি পরিষ্কার করে দিই এগুলো প্রত্যেকটা বিষয়, কারণ আমি নিজে তো সিস্টারদের সাথে দৈনিক, হ্যাঁ সংকেত পাচ্ছি, ঠিক আছে কোনো ব্যাপার না, 5 মিনিট আমি শেষ করবো। আমি সিস্টারদের সাথে দৈনিক আমাকে হাসপাতালে কাজ করতে হচ্ছে, কথাবার্তা বলছে হচ্ছে, ইন্টারাক্ট করতে হচ্ছে। আপনার একটা মনের কথা বলে দিই যেটা আপনি বলেননি। না, বলুন। সিস্টাররা বলছে আমাকে যে ডাক্তারবাবু আমার বাড়ি থেকে বলেছে তোমরা হাসপাতালেই থাকো, এখন বাড়িতে আসার দরকার নেই। হ্যাঁ বলেছেন, কিন্তু আমাকে আমার হাজবেন্ড বাইরে থাকে, আমার ছেলে, আমার মা আমি কে দেখবো? আমার তো বাড়ি আসতেই হবে। এতে সিস্টাররা মনে মনে দুঃখ পান, বাড়ির লোকে যদি বলে যে তোমরা হাসপাতালে এখন বাড়িতে এসো না, তাহলে মনে মনে দুঃখ পান এবং তাদের কাজে সেটা রিফ্লেক্টেড হচ্ছে। আমি এর থেকে বেশি কিছু বলছি না। এবার আপনার প্রশ্নের সরাসরি জবাবে চলে যাই। প্রথম প্রশ্ন করব যে আপনি ফার্স্ট এবং সেকেন্ড ডোজ অফ ভ্যাকসিন কবে নিয়েছেন? প্রথম দিকেই কমপ্লিট হয়ে গেছিল, মানে তখনই ভ্যাকসিনটা শুরু হয়েছিল, হ্যাঁ, হ্যাঁ, ওই তো। তখন অনেকদিনই কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, তাহলে দ্বিতীয় ভ্যাকসিন নেওয়ার পর থেকে আজ পর্যন্ত কতদিন হয়েছে? 2 মাস হয়ে গেল। হ্যাঁ, মানে 60 দিন হয়ে গেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে আমি বলি যে আপনার নিজের যে প্রোটেকশন দরকার ছিল, আপনার সেই প্রোটেকশন হয়ে গেছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনার প্রশ্ন ছিল আপনার মাকে নিয়ে, আপনার ছেলেকে নিয়ে, এবং আপনি স্পেসিফিক্যালি বলেছেন ছেলের বয়স 12 বছর। হ্যাঁ ঠিক শুনেছি তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। ওটাই এখন ডাক্তারবাবু এখন ভয় যে না, না, আমার পরিষ্কার যদি করে, ওটা হয়ে যায়। একদম পরিষ্কার। আমি যেহেতু সরাসরি কোভিড ওয়ার্ডে যাই, আমার কি ডিউটি অন্তত পিপি করে নাইটে থাকলে অন্তত 3 বার 4 বার ঢুকতে হচ্ছে ওয়ার্ডে, মর্নিং থাকলে 2 বার, ইভিনিং থাকলে 2 বার, আমাকে তো ওয়ার্ডে যেতে হয়। এইটাই আমার ভয় যে আমার থেকে যদি না, না, আমি পরিষ্কার করে দিই, একদম পরিষ্কার করে দিচ্ছি। আপনার ব্যাপারটা বললাম, এবার আপনার ছেলের কথা বলছি। ছেলের সম্পর্কে 100% শিওর থাকুন। 12 বছরের ছেলের যা ইমিউন সিস্টেমের কন্ডিশন, তাতে কোভিড থেকে ওই যা যা ঘটনা, আমি একটু আগে আর বারবার বললে সময় পাবো না, যা যা বললাম সেগুলো ঘটতে পারে না। ছেলে আপনার নিরাপদ। মায়ের সম্পর্কে বলবো, মায়ের কি আপনি ভ্যাকসিনেশনের বন্দোবস্ত করেছেন? হ্যাঁ ডাক্তার, মায়ের অনেকদিন কমপ্লিট হয়ে গেছে, মানে আমার তাই সাথে সাথে যখনই উঠেছে তখন মায়েরও আমি কমপ্লিট করে দিয়েছি। আপনি নিশ্চিন্তে ঘোরাফেরা করুন, খালি স্ট্যান্ডার্ড যে প্রসিডিওর, কোনো হাত ধোয়া, মাস্ক পরা এবং ডিস্টেন্স মেনটেন করা, এইটুকুনির বাইরে আপনার কিছু করার দরকার নেই। নিশ্চিন্ত থাকুন। যেভাবে ভ্যাকসিনেশন করা হয়েছে এবং যা পরিস্থিতির কথা আপনি বললেন, আপনার কন্যা, আপনার পুত্র এবং আপনার মা এবং আপনি নিরাপদ আছেন এবং নিরাপদ থাকবেন। হ্যাঁ, আর আপনাকে আবার ধন্যবাদ জানাই সামনের সারিতে থেকে মানুষকে সেবা দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। ছেলের কি কিছু করা উচিত, কোনো প্রোটেকশন দেওয়া মায়ের? এই যে সবাই বলছেন ভিটামিন খাওয়া দরকার, দিয়ে মাল্টিভিটামিন, এগুলো কি খাবো? একটা ছোট্ট কথা বলি, আপনি আপনি তো নার্সিং, আপনি কবে পাস করেছেন? বিএসসি নার্সিং করেছেন, তাহলে একটা কথা বলুন, এই যে ভিটামিনস গুলো, এগুলো ভাইরাসও অ্যাবজর্ব করতে পারে না, পারে না? সোজা কথা, ভাইরাস আমাদের মাইটোকন্ড্রিয়াল সিস্টেম থেকে তো এনার্জিটা নেয়। তাহলে আমাদের একটুখানি জ্বর হওয়া, মাইটোকন্ড্রিয়াল সিস্টেমটাকে একটু যাতে ডাউন থাকে, তাহলে তো ভাইরাসের ক্ষতি করছি আমরা, না ভাইরাসকে আটকে রাখছি। এটা মনে রাখতে হবে। খুব বেশি ভিটামিন খেয়ে আমরা যদি বেশি তাগড়া হই, তাই সেটাতে অতটা উপকার আমাদের নেই যতটা কিনা ভাইরাসের আছে। একটু মনে করতে হবে, একটু তুল্যমূল্য বিচার করার ব্যাপার আছে। অ্যান্ড দিস ইজ আর্ট অফ মেডিসিন বলি আমরা, এটা একটু মাথায় রাখার ব্যাপার আছে।
সব সময় খুব বেশি করে ভিটামিন দিলে বেশি তাগড়া হব, বেশি জোয়ান হব, বেশি কাজের হবে, এরকম নয়। কিন্তু পরের দিন আমি হাইপার ভিটামিনোসিস নিয়ে কথা বলবো, বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে। কখন প্রোগ্রাম ডাক্তারবাবু? 4টা থেকে? হ্যাঁ বলুন। পরের দিন প্রোগ্রাম? হ্যাঁ পরের দিন, 4টা পরের থেকে? শনিবার, হ্যাঁ 4টে থেকে। আচ্ছা আচ্ছা। অনেক ধন্যবাদ, খুব ভালো থাকুন। আমার এখানে সময় শেষ। থ্যাংক ইউ। ধন্যবাদ। হ্যাঁ আমি খালি দুটো মানে একটু সময় ধার করে নিচ্ছি, আমাদের মধ্যে 2 মিনিট সময় আছে। আমি একটু বলে আমার অতি প্রিয় দর্শক শ্রোতৃমণ্ডলী, আজকে ফোন করলে উত্তর দেওয়ার সময় থাকবে না। আমি যে ব্যাপারটা নিয়ে বলবো সেটা নিয়ে একটু ওই যে মিউটেটেড স্ট্রেন নিয়ে অনেকে প্রশ্ন করেছেন বলে বলছি। এটা খুব টেকনিক্যাল ব্যাপার। মূল ব্যাপারটা হচ্ছে যে আসলে এই স্ট্রেন নিয়ে যে আপনারা প্রশ্ন করেছেন, সেই প্রশ্ন করার পেছনে আপনাদের মাথায় একটা চিন্তা আছে। সেই চিন্তাটা কিন্তু কেউ শেয়ার করছেন না, কিন্তু প্রশ্নটা করছেন অন্যভাবে। চিন্তাটা হলো এই যে আমরা যে ভ্যাকসিন নিচ্ছি, অনেকে আবার সেই ভ্যাকসিনের মধ্যে আবার সেই ভ্যাকসিনের নামগুলো বলে কোনো একটা ভালো, কোনো একটা অতটা ভালো নয়, এইভাবে কথা বলেন। পরিষ্কার করে বলছি, দুটোই সমান ভালো। এখনো যে দুটো আছে, আরও দুটো আসতে চলেছে, যখন আসবে তখন বলবো। তো অনেকে মনে মনে এরকম একটা ধারণা আছে, ওই যে ভ্যাকসিন নিয়েছি সেই ভ্যাকসিনটা এই যে মিউটেটেড স্ট্রেন, অর্থাৎ অনেকে মনে করছেন বোধহয় একটা নতুন কোভিড ভাইরাসের স্ট্রেন, তার মানে তার এগেনস্টে অ্যাক্টিভ থাকবে। তো এটা কিন্তু ভেতরে প্রশ্ন আছে মানুষের, কিন্তু প্রশ্নটা করার সময় ওইভাবে করছেন না। আমি পরিষ্কার করে দিই, ভারতবর্ষে যে দুটো ভ্যাকসিন দেওয়া হচ্ছে, নাম দুটো আপনারা সবাই এখন জেনে গেছেন, কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন। এর মধ্যে কোনোটা বেশি ভালো বা একে অপরের থেকে উন্নত এরকম নয়, একই জিনিস। মানে দুটো জিনিসকে আমি যদি এক বলি, এর বাংলা মানে অস্বার্থ, দুটো এক নয়, দুটো আলাদা, কিন্তু দুটোর যে উপকার, দুটোর যে কার্যক্ষমতা, কার্যকরিতা, তাতে কোনো তফাৎ নেই। দুটো ঠিক জায়গায় আছে। এইটা বলার উদ্দেশ্য হলো এই যে নতুন স্ট্রেনের যে কোভিড ভাইরাস এখনো পর্যন্ত আমরা জানি, সেই ভাইরাসগুলোর এগেনস্টে এটা কার্যকরী। এই দুটো সমানভাবে কার্যকরী। শেষ কথা, আমি আর দেখতে পাচ্ছি আমার 30 সেকেন্ডস টাইম আছে, আমি একটু বলে দিই যে অনেকে আমাকে ফোন করে, আমি যে কত ফোন পাচ্ছি যে ডক্টর সরকার একটু আমি টাকা দিয়ে বাইরে থেকে ভ্যাকসিন নিতে চাই বলে, আমি হাসপাতালের নাম বলছি না, এই হাসপাতাল থেকে একটু বন্দোবস্ত করে দেবেন, বা ওদের একটু বলে যদি বেশি টাকা লাগে দেবো। এরকম একটা মানুষের ধারণা হয়েছে যে খুব আগে নিজের ভ্যাকসিনটা নিয়ে নিতে হবে। বিশ্বাস করুন, যদি সবাই মিলে যে কোনো একটা ভ্যাকসিন, কেন 132-35 কোটি বোধহয় আমাদের ভারতবর্ষের লোক, কোনো একটা জিনিসের জন্য আমরা সবাই মিলে দৌড়ি, তাহলে সেই জিনিসটার স্কেয়ারসিটি হতে বাধ্য। আর যদি আমরা সবাই এরম মনে করি যে আমি কোনো মতে এটা নিয়ে নেবো, অন্য লোকে কখন পাবে, আমি নিজেকে আগে সিকিওর করব, এই চিন্তাটা আসলে নিজের পক্ষে ক্ষতিকর। যিনি ভাবছেন তার পক্ষেও ক্ষতিকর। দেখুন, যাদের বয়স বেশি, যাদের এই ভাইরাসের আক্রমণে ক্ষতি হওয়ার চান্স, তো তাদের তো আগে প্রেফারেন্স দিতে হবে, দেওয়া হয়েছে। এবং তাদের মধ্যে 60 বছরের বয়সের যারা বেশি, যারা রেজিস্ট্রেশন করেছেন, তাদের প্রায় সবার দেওয়া হয়ে গেছে। এটা একটা বড় অ্যাচিভমেন্ট। ভারতবর্ষের সব থেকে বেশি সংখ্যক মানুষকে সব থেকে কম সময়ের মধ্যে ভ্যাকসিন দেওয়া হয়েছে। এবং এই কথাগুলো জ্ঞান দিয়ে লাভ নেই, সোজা কথা হচ্ছে আপনি রেজিস্টার করুন, আপনার যখন অবস্থা টাইম আসবে তখন পাবেন। আর আপনি যদি এরম হয় স্পেশাল ক্যাটাগরিতে, হ্যাঁ আমি বন্ধ করে দিচ্ছি, আমাকে 10 সেকেন্ড সময় দেবেন। স্পেশাল ক্যাটাগরিতে মানে কোমরবিডিটি বেশি আছে, যদি এরকম থাকেন, তাহলে অবশ্যই তিনি যাতে আগে প্রেফারেন্স পান সেরকম বন্দোবস্ত করা আছে। তা সত্ত্বেও যদি কেউ না পেয়ে থাকেন, অবশ্যই আমার হেল্পলাইনে ফোন করলে আমার দিক দিয়ে যা করার আমি করব। আজকে একদম সময় নেই, আগামী দিন ফিরে আসছি। একদম আজকের মতো বিদায় জানাতে হচ্ছে। আরো প্রশ্ন নিয়ে আপনারা প্রস্তুত থাকবেন, কারণ পরবর্তী এপিসোডে আবারও আমরা ডাক্তারবাবুকে পেয়ে যাবো। যাদের আরো কিছু জানার আছে, হেল্পলাইন নাম্বার কিন্তু রয়েছে। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে, আমার সকল দর্শককে নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ